Hi friends, welcome to my channel Ultimate Physics Solution. আচ্ছা আরও একবার আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির, আমাদের প্রিয় অনলাইন ক্লাসে। আজকের টপিক ক্লাস 11 এবং যেই জন্য আমরা ক্লাস 11-এর লাস্ট দিন পড়েছিলাম যে সার্কুলার মোশনের বেসিক যে টার্মসগুলো হয় সেগুলো কি কি, আর টার্মসগুলোর সাথে পরিচিত হয়েছিলাম, তাদের মধ্যে রিলেশন, তাদের ইউনিট, তাদের ডাইমেনশন, এগুলো দেখেছিলাম। তো আজকের আমি যেমনটা আগের দিন বলে দিয়ে গেছিলাম যে আজকে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন হবে, একটা কণা কেন বৃত্ত পথে ঘুরে সেগুলো আজকের হবে। ঠিক সেরকমই আমাদের কথা দিয়েছিলাম, একটু লেট হয়ে গেল। আজকে সেটা হবে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। তোমরা দেখতেই পাচ্ছ ডাইমেনশন আছে এবং কিছু কথা লেখা আছে, তো সেইগুলো আজকে সবই যাব। তো ভিডিওটি স্টার্ট করার আগে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর এর যে পার্ট 1টা সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি না দেখে থাকো সেটা একটু দেখে নিয়ে থেকো, তাহলে এটা বুঝতে আরও সুবিধা হবে। তো সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন সেটা কি? বাংলায় এটাকে বলা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। তো যে কোনো ত্বরণই সৃষ্টি হয় হচ্ছে কি না বেগের চেঞ্জের জন্য, চেঞ্জ অফ ভেলোসিটি বা বেগের পরিবর্তনের জন্য ত্বরণটা সৃষ্টি হয়। এবার বেগের পরিবর্তন দু রকমের হয়। বেগ কি রাশি? ভেক্টর কোয়ান্টিটি। যেহেতু ভেক্টর, তো ভেক্টরের দুটো জিনিস হয়, একটা কি, একটা হয় ম্যাগনিটিউড আর একটা হয় ডিরেকশন। যখন ডিরেকশনের জন্য বেগের চেঞ্জটা আসে, মানে তার কোন দিকে সেটা হবে সেই দিকটা, মানে ভেলোসিটির দিক চেঞ্জের জন্য যে অ্যাক্সেলারেশনটা আসে তাকে বলা হয় হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন বা অভিকেন্দ্র ত্বরণ। ক্লিয়ার? তাহলে অভিকেন্দ্র ত্বরণ আসে কখন না কোনো বেগের ডিরেকশন চেঞ্জের জন্য। ক্লিয়ার? এবারে আমাকে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনটা পড়তে গেলে আগে পড়তে হবে হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন, সমবৃত্তীয় গতিটা কি। তো সমবৃত্তীয় গতি হচ্ছে যখন কোনো একটা মোশনে বা কোনো একটা বৃত্ত পথের মোশনে একটা টাইমে, ধরো আমি প্রথম 2 সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করলাম, তারপরে 4 সেকেন্ডে আবার আমি 20 মিটার তার মানে হচ্ছে সেম টাইমের ব্যবধানে সেম দূরত্ব অতিক্রম করব। যদি এরকম হয় তাহলে আমাদের চারিপাশে একটা ব্যাসার্ধের একটা বৃত্ত কল্পনা করা যায়, যেটাকে ইউনিফর্ম সার্কুলার মোশন বলা হয়। এবার এই সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনে স্পিড, যাকে আমরা দ্রুতি বলি, এই দ্রুতিটা কিন্তু কনস্ট্যান্ট থাকে, তার মানে ধ্রুবক। তুমি দেখো আমি একটা বৃত্ত এঁকেছি, কোনো একটা পার্টিকেল এ পজিশনে ছিল, তো এ পজিশনে তার বেগ ভেলোসিটি হচ্ছে v1, এবং তার যেহেতু এটা ভেক্টর, আর যে কোনো বেগের ডিরেকশন হয় তার ট্যানজেনশিয়ালি, স্পর্শ বরাবর, তাই v1টা ওদিকে আছে। আর সেটা এতে ধরো টি সময় পর এই এ বিটা হচ্ছে ধরো এস দূরত্ব অতিক্রম করে সে বিতে গেল, বিতে তাহলে তার দিক কোন দিকে হবে? এটাও স্পর্শ v2। কিন্তু এই v2 বা v1 এদের কিন্তু যে ম্যাগনিটিউড সেটা কিন্তু সেটা কিন্তু একই আছে। বেগের যে ম্যাগনিটিউড হয় সেটাকে আমরা কি বলি? দ্রুতি বলি। তো সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনে কিন্তু দ্রুতিটা সেম থাকে, বাট বেগ সেম থাকে না। কেন না বেগের ডিরেকশনও থাকে, মানও থাকে। মানটা সেম থাকলেও ডিরেকশন সেম থাকে না, তাই বেগও সেম থাকে না। কারণ দেখো এর ক্ষেত্রে ডিরেকশন এদিকে, এর ক্ষেত্রে এদিকে। আমি যদি এখানে নিই তাহলে সেটা এদিকে, যদি এখানে নিই সেটা এদিকে। তো ডিরেকশন চেঞ্জ নেই, আর ডিউ টু চেঞ্জ ইন ডিরেকশন অ্যাক্সিলারেশন ইজ জেনারেটেড। তো সেই যে অ্যাক্সিলারেশনটা তৈরি হয় সেই অ্যাক্সিলারেশনটাকেই বলা হয় হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। তো এবার আমরা সেই অ্যাক্সিলারেশনটা পড়বো। তো পড়ার আগে একটা কথা বলে দিই, বইতে এক রকমের আছে, বইতে একটু পাতি ভাষায় আছে, ওটা আমি ঠিক করব না। আমরা করব হচ্ছে ভেক্টর দিয়ে, এইটাই একটু ভেক্টর দিয়ে করব। ছায়া বলো বা যাই বই বলো, সেখানে এই রকম ছবি নেই, একটু অন্যরকম ছবি দিয়ে আছে।
বাট আমরা করবো হচ্ছে ভেক্টর দিয়ে। তারপরেও আরো একটা ইজি মেথড মানে ট্রিকি মেথড আমি শিখিয়ে দেবো, বাট এক্সামে আসলে যেটা আমি এখন করতে যাচ্ছি সেটা করাটাই ভালো। ক্লিয়ার? তো দেখো, ফার্স্টে আমি কি বললাম না, এই পয়েন্টে একটা বেগ, এই পয়েন্টে একটা বেগ। এবারে সে এইটা হচ্ছে অরিজিন আমার ও, আর এটা হচ্ছে তার রেডিয়াস আর, এটা আর। তাহলে এই এ বি এর মধ্যে অ্যাঙ্গেলটা কত হয়েছে? থিটা। এবার যেহেতু থিটা আর এটা হচ্ছে এর ওপরে লম্ব মানে পারপেন্ডিকুলার, তাহলে অ্যাজ ইট ইজ এই অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত? π/2 হওয়া উচিত। আর এই অ্যাঙ্গেলটাও কত হওয়া উচিত? এটাও π/2 হওয়া উচিত, যেহেতু লম্ব। এবার খুব ভালোভাবে ভেবে দাও, খুব ভালো করে। এই বেগের দিকটা আমি এই পয়েন্ট থেকে আমি এটাকে আঁকছি, এই দিকে আছে, হ্যাঁ, আর এইটাকে আমি এখান থেকে এই দিকে দেখাচ্ছি, মানে আমি একটা পয়েন্ট কল্পনা করে নিচ্ছি, কারণ যেহেতু প্রত্যেকটা তো রেড মানে সার্কামফারেন্সের উপরে আছে, বৃত্তের পরিধির ওপরে আছে, তাহলে আমি এটাকে একটাই পয়েন্ট ধরতে পারি। তো সেই পয়েন্টটা এটা হচ্ছে এদিকে, জাস্ট আমি সেটাকে এখানে এনেছি, আর এটা হচ্ছে এদিকে, জাস্ট শুধু আমি এখানে এনেছি। তাহলে এইটা কি ছিল? এটা V1 ছিল। এইবার আমি কি করব, এদের মধ্যে যে ডিস্টেন্সটা, এদের মধ্যে ডিস্টেন্সটা দেওয়ার আগে আমি এদের মধ্যে অ্যাঙ্গেলটাকে বার করব। এই অ্যাঙ্গেলটা কত? তো তোমাদের মধ্যে স্বাভাবিক একটা ধারণা চলে আসবে যে যেহেতু এটা থিটা, এটাও একটা থিটা হতে পারে, তো অবশ্যই থিটা উত্তর হবে। বাট থিটাটা কি করে হবে? এটা তো থিটা অবশ্যই হবে, বাট থিটা কি করে হবে? একটা সূত্র আছে, একটা প্রপার্টি আছে, যে কোনো দুটো স্ট্রেট লাইনের মধ্যে যদি অ্যাঙ্গেলটা থিটা হয়, তাদের পারপেন্ডিকুলারের মধ্যেও অ্যাঙ্গেলটা থিটা হয়। দেখো এখানে এইটা আর এটা স্ট্রেট লাইন, এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা, তাহলে এদের পারপেন্ডিকুলার কি? এর পারপেন্ডিকুলার হচ্ছে এইটা, আর এর পারপেন্ডিকুলার হচ্ছে এইটা, তাহলে ওদের মধ্যে অ্যাঙ্গেলটা থিটা। এটা একটা প্রপার্টি। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা থিটা। এবার দেখো এটা V1 আর এটা কি? এটা হচ্ছে V2, সব কিন্তু ভেক্টর। এবার খুব ভালোভাবে দেখো, আমরা যদি ভেক্টর যে অধ্যায়টা আছে, ভেক্টরে একটা ট্রায়াঙ্গেল ল আছে, ত্রিভুজ সূত্র, জাস্ট একটুখানি বলে দিচ্ছি। ত্রিভুজ সূত্রটা কি ছিল না, যদি এটা একটা ত্রিভুজ হয় আর ত্রিভুজের এটা যদি প্রাথমিক বিন্দু হয়, তো প্রথম দুটো বাহু মানে পরপর দুটো বাহু যদি দুটো ভেক্টরের মান, ধরো এই বাহুটা এ ভেক্টর, এই বাহুটা বি ভেক্টর, এদের মান আর দিক, তাহলে দিক মিনস এটা এদিকে, এটা এদিকে, যদি এরকম নির্দেশ করে, তাহলে এদের ঠিক বিপরীত ক্রমে গৃহীত বাহুটি ওদের দুটোর লব্ধিকে নির্দেশ করবে। তাহলে এটা এই দিক থেকে এদিকে আসছিল, তাহলে এদের বিপরীত ক্রম কোনটা? এইটা। তাহলে এই যে বাহুটা সেটা এদের লব্ধির মান আর দিককে নির্দেশ করবে। তাহলে এই লব্ধি কি হবে? C is equals to A plus B। আমরা জাস্ট এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। এটাকে আমরা অরিজিন ধরেছি, তাহলে অরিজিন থেকে এদিকে ফার্স্টে আসলাম, আর এটা দেখো এদিকে ঠিক উল্টো ক্রমে, তাহলে এইখান থেকে এই যে বাহুটা হবে, এই বাহুটা এটা নিশ্চয়ই এদিকটা হওয়া উচিত ছিল। কারণ এই যে ত্রিভুজটা আছে না, এটাকে আমি জাস্ট এখানে আঁকার কল্পনা করলাম। এই যে ডিস্টেন্সটা, এটা কত? এটা হচ্ছে S ডিস্টেন্স, এখান থেকে এটুকু আমি AB = S ধরে নিয়েছিলাম। এবারে এই যে ভেক্টরটা হবে, এইটাকে আমি কি ধরবো এখন? এটাকে আমি জাস্ট শুধু ডেল্টা ভি ধরছি, ডেল্টা ভি ভেক্টর, কারণ আমি ধরছি দুটো বেগের মধ্যে এটা হচ্ছে চেঞ্জ, সেটাকে আমি ডেল্টা ভি ধরলাম। এবারে ভেক্টর সূত্র অনুযায়ী এখানে কি ছিল? যেই দুটো একই ডিরেকশনে আছে সেই দুটো যোগ ইজ ইকুয়ালস টু তাদের উল্টো দিকে থার্ড ওয়ানটা যোগের সমান ছিল। তাহলে এখানে কি হবে না, ডেল্টা ভি ভেক্টর প্লাস V1 ভেক্টর ইজ ইকুয়ালস টু V2 ভেক্টর। তাহলে V2 ভেক্টর মাইনাস V1 ভেক্টর আমি ডেল্টা ভি ভেক্টর লিখতেই পারি। তাহলে V2 মাইনাস V1 ইজ ইকুয়ালস টু ডেল্টা ভি ভেক্টর লিখতেই পারি। ক্লিয়ার? এবার দেখো
তুমি আরেকটা জিনিস ভালো করে ভেবে দেখো, এখানে তো অ্যাঙ্গেলটা থিটা হলো, আমাদের তো সার্কুলার মোশনের পার্ট হচ্ছে, খুব ক্ষুদ্র মানে অল্প সময়ের ব্যবধানে হচ্ছে। তো যদি আমার টাইমটা অল্প হতো, দ্যাট মিনস এই টিটা যদি আমার ডিটি হতো, তাহলে কি হতো, অ্যাঙ্গেলটা তো কম হতো, তাহলে অ্যাঙ্গেলটা কি হতো, অ্যাঙ্গেলটা থিটাটা সরে গিয়ে ডি থিটা হতো। আর এই যে ডিস্টেন্সটা তখন একটা স্ট্রেট লাইনের মতো হতো, তখন কি হতো, ধর এখান থেকে এই আর জাস্ট এখান থেকে এই, মানে এইরকম হয়ে যেত, এটা ডি থিটা আর এটা ডিএস, তো প্রায় একটা স্ট্রেট লাইনই তোমার হয়ে যেত। তাহলে ওটা ডিএস, এটা ডি থিটা, আর এটা আর ছিল প্রায়, এটা ডিএস, এটা হচ্ছে ডি থিটা, আর এটা তো আর, এই রেডিয়াস তো সেম থাকবে। আর বর্তমানে যে এখন যে কন্ডিশনটা ছিল, মানে ডি থিটার ঠিক আগের কন্ডিশন কি ছিল, থিটা ছিল, এটা V1 ছিল, এটা V2 ছিল। এবার আমি আর কিছুই করব না, আমি না দুটো সিমিলার ত্রিভুজ খুঁজব, যেটা আগে ছিল এইটা, আর এখন যেটা হলো, এখন কি হলো, এখন হলো হচ্ছে এইটা অরিজিন হলো, এটাও আর, এটাও আর, কারণ দেখো এইটা আর, এইটা আর, মানে এই ত্রিভুজটাকে আমি এখানে আঁকার চেষ্টা করছি, এইটা আর, এটাও আর, আর এদের যে মধ্যবর্তীটা ডিস্টেন্স হলো, এটা কত, এটা হচ্ছে ডিএস, এই যে এইটা আঁকলাম, এইটাকে জাস্ট ঘুরিয়ে আঁকলাম ডিএস, তার এইটা কত, ডি থিটা, এটা ডি থিটা, আর এটাও কি ছিল, আমি একটু আগে বললাম যদি অ্যাঙ্গেলটা ক্ষুদ্র হয় ডি থিটা, আর যদি অ্যাঙ্গেলটা ক্ষুদ্র হয় তাহলে এদের যে বেগের চেঞ্জ এটাও ক্ষুদ্র হবে, সেটা কত হবে, সেটা হবে হচ্ছে ডিভি, সেটা হবে হচ্ছে ডিভি। এইখানে একটু বোঝার আছে, তাহলে আগে অ্যাঙ্গেলটা থিটা ছিল, তখন এটা V1 এটা V2 ছিল, আর তাদের চেঞ্জটা ডেল্টা ভি ছিল। এখন অ্যাঙ্গেলটা ডি থিটা হয়ে গেছে ক্ষুদ্র, তার মানে এই ছবিটা হচ্ছে মানে জুম করে আঁকা হয়েছে, জুম করে বড় করে আঁকা হয়েছে। তাহলে এখন হয়ে যাবে থিটাটা ডি থিটা, ডেল ভিটা ডেল্টা ভি হয়ে যাবে, আর যে ছবিটা আগে এটা এস ছিল সেটা এখন ক্ষুদ্র হয়ে যাবে ডিএস, আর ডিএস এই দুটো তো আর একই ছিল, মানে আগে আমরা বেগের কম্পোনেন্ট দিয়ে আঁকছিলাম, এবার রেডিয়াস নিয়ে আঁকবো। তুই খুব ভালোভাবে ভেবে দেখো, এই দুটো বাহু কিন্তু সমানই থাকে, এদের মধ্যে এই অ্যাঙ্গেলটা সমান, যদি এই দুটো অ্যাঙ্গেল সমান হয়, আমি এটা অ্যাজিউম করে নিচ্ছি, এই অ্যাঙ্গেলটা 60, এই অ্যাঙ্গেলটা 60, তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, এটা যদি 60 চলে গিয়ে থাকে তাহলে বাকি এই দুটো অ্যাঙ্গেল থাকবে 120, আর দুটো যেহেতু সেম তাহলে এটাও 60 এটাও 60, আর এরও তাই, এই দুটো বাহু সেম, তাহলে এরও এর এটা তো ডিটিটা, এটাও ডিটিটা, এই দুটো তো সেম, তাহলে এটা 60 হলে এটাও 60, তাহলে এরও বাকি দুটো অ্যাঙ্গেল হচ্ছে 120, তাহলে এরও 60 এরও 60, তার মানে এই দুটো ত্রিভুজ হচ্ছে সিমিলার ত্রিভুজ। আর সিমিলার ত্রিভুজের একটা কন্ডিশন আছে, এদের বাহুগুলোর অনুপাত কি হয়, সমান হয়, বাহুগুলোর অনুপাত সমান হয়। এইটা থেকে আমরা কি লিখতে পারি, আমি দেখো ডিএস বাই আর কি লিখতে পারি না, বাহুর অনুপাত, এটা একটা বাহু, এটা একটা, আমি যে কোনো একটা আর নিয়েছি, ডিএস বাই আর নিয়েছি, ইজ ইকুয়াল, এই ত্রিভুজটা কি হবে, এটা কি ছিল, এটা তো হয়ে গেছিল ডিভি, যেহেতু অ্যাঙ্গেলটা ডিতে দেওয়া ছিল, তাহলে ওটা কি হবে ডিভি বাই, দেখো আমি প্রথমেই কি বলেছিলাম, V1 V2 এদের ডিরেকশনটা আলাদা, বাট যে অ্যামপ্লিটিউড যে ভ্যালুটা সেটা কিন্তু V ছিল, তাহলে V1 যা V2 তাই, আর সেটাই হচ্ছে V, তাহলে ডিভি বাই ভি, ডিভি বাই ভি, কারণ এখানে কিন্তু এদের ডিরেকশন নিয়ে কাজ হচ্ছে না, জাস্ট এদের অ্যামপ্লিটিউডটা নিয়ে কাজ হচ্ছে, এদের মানটা নিয়ে কাজ হচ্ছে। তাহলে যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম সিমিলার, তাই ডিএস বাই আর ইজ ইকুয়াল টু ডিভি বাই ভি, কাজ আমাদের হয়ে গেছে। কি করব, দুটোকে ডিটি দিয়ে ভাগ করো, ডিটি, তাহলে ডিএস বাই ডিটি ইন্টু 1 বাই আর ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি ইন্টু 1 বাই ভি, ক্লিয়ার?
দেখো ডিএস বাই ডিটি, ডিএস বাই ডিটি মনে করে রিকল করো, আমরা কি বলেছিলাম তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে? ওটাই কি ছিল না, ক্ষুদ্র সময়ের অবকাশে ক্ষুদ্র দূরত্ব অতিক্রম করাকে তাৎক্ষণিক বেগ বলা হয়। দেখো ক্ষুদ্র সময়ের অবকাশে ক্ষুদ্র দূরত্ব অতিক্রম করাকে কি বলা হবে? বেগ বলা হবে। তাহলে দিস ইজ ভি, নাথিং বাট ভি, আর বাই একটা আর আছে, তাহলে ভি বাই আর। আবার এখানে দেখো ডিভি বাই ডিটি, এটা কি? এটা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। কি ছিল? ক্ষুদ্র সময়ের অবকাশে ক্ষুদ্র বেগের চেঞ্জ হলে। তাহলে ডিভি বাই ডিটি এটা কি? নাথিং বাট এ, আমি এটাকে এপি ধরছি, আর বাই একটা ভি ছিল। কেন এপি ধরলাম? যেহেতু সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, তাই আমি এটাকে ত্বরণ মানে আমরা কি ধরি, বাট আমি এটাকে এসি ধরি, এসি, যেহেতু সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। ত্বরণকে আমরা এ লিখি আর এসি। তাহলে এখান থেকে আলটিমেটলি কি লেখা যায় না, লেখা যায় এসি ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। তাহলে এসি ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। ক্লিয়ার? এই হচ্ছে আমার সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের ফর্মুলা, এসি ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। এটার আরো একটা ফর্ম হয়, কি ফর্ম? আমরা আগের দিন পড়েছিলাম ভি ইজ ইকুয়ালস টু কি হয়? আর ইন্টু ওমেগা, আর ইন্টু ওমেগা। ওমেগাটা কি? ওমেগা হচ্ছে কি ছিল? অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে ভি এর জায়গায় আমি যদি আর ওমেগা লিখি কি হয়? আর স্কোয়ার ওমেগা স্কোয়ার, তলায় একটা আর আছে, তাহলে কি হয়? আর ওমেগা স্কোয়ার। এটাও এসি ইজ ইকুয়াল টু লেখা যায়। তাহলে এই হলো আমার সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, ভি স্কোয়ার বাই আর অর আর ওমেগা স্কোয়ার। ক্লিয়ার? এইবার যদি এখান থেকে আমাকে সেন্ট্রিপিটাল ফোর্সটা বার করতে দেয়, কিচ্ছু না, খুব সহজ। ফোর্স ইজ ইকুয়ালস টু আমরা কি জানি? এফ ইজ ইকুয়ালস টু এম এ, এফ ইজ ইকুয়ালস টু এম এ। যেহেতু এটা সেন্ট্রিপিটাল ফোর্স, এটা এফ সি, এটা এম এ সি, কিছুই হবে না, এর সাথে একটা এম গুণ করো, তাহলে কি হবে? এম ভি স্কোয়ার বাই আর। এটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স বা এম আর ওমেগা স্কোয়ার, কারণ এটা এম গুণ হবে, জাস্ট ত্বরণের সাথে একটা মাস গুণ হবে, দেন ওটা হয়ে গেল আমার ফোর্স। ক্লিয়ার? এটা বইতে কিন্তু নেই, এটা ছায়া বলো যাতেই বলো, এটা বইতে নেই। এটা করাটা অনেক ইজিয়ার প্রসেস, মানে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি যারা ফিজিক্স যারা শিখতে চায় তাদের কাছে এটাই প্রসেস। বইতে আছে বাট বইয়ের রুলসটা কি আমার পছন্দ হলো না। এবার কথা হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। আচ্ছা স্যার, এর ডিরেকশনটা কোন দিকে? মানে অ্যাক্সিলারেশন বলছেন, অ্যাক্সিলারেশন ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তো এর একটা দিক অবশ্যই, আমরা তো ম্যাগনিটিউডটা দেখলাম, এর তো একটা দিক অবশ্যই থাকা উচিত, তাহলে সেই দিকটা কোন দিকে? তো এর দিকটা থাকে টুয়ার্ডস দ্য সেন্টার, বৃত্তের কেন্দ্রের দিকে। টুয়ার্ডস দ্য সেন্টার তো গুড, বাট অ্যালং দ্য রেডিয়াস, অ্যালং দ্য রেডিয়াস, তার মানে হচ্ছে রেডিয়াস বরাবর বৃত্তের কেন্দ্রে থাকে। রেডিয়াস মানে ব্যাসার্ধ বরাবর বৃত্তের কেন্দ্রে থাকে হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের দিক। কেন থাকে? দেখো এটা এদিকে যাচ্ছে, তার মানে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের দিক হচ্ছে এদিকে। তাহলে এইটাই হচ্ছে আমার সেই সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন এসি। এবার যদি এসি হয় তাহলে এর মানে এইটাতে হচ্ছে ভেলোসিটির দিক, তাহলে এই ভেলোসিটির দিক বরাবর তার কম্পোনেন্ট আমরা ভেক্টর বিভাজনে পড়েছিলাম। ভেক্টর বিভাজনটা কি ছিল? যদি এটা একটা কোনো ভেক্টর হয়, আমি এখানে এসিটা ধরছি, ভূমির সাথে যদি কোণ থিটা হয়, তাহলে এটা হয় হচ্ছে এসি কস থিটা, আর এটা হয় হচ্ছে এসি সাইন থিটা। ক্লিয়ার? এবার এটা হচ্ছে এসি, তাহলে এর ভূমির সাথে অ্যাঙ্গেল কত হবে? পাই বাই 2। তাহলে এর ভেলোসিটির দিকে কম্পোনেন্ট কি হবে? এসি কস থিটা, তার মানে কস পাই বাই 2, আর কস পাই বাই 2 মান কত? নাথিং বাট 0। তাহলে ভেলোসিটির দিক ওয়াইজ অ্যাক্সিলারেশনের কোনো মান থাকে না, তার মানে ভেলোসিটির দিকে অ্যাক্সিলারেশনের মান 0 হয়। অনলি তার সবসময়
কেন্দ্রের দিকেই যে কম্পোনেন্টটা হয়, কেন্দ্রের দিকেই কম্পোনেন্টটার মান থাকে। কারণ কি, আমরা দেখেছি ভেক্টর বিভাজনে একটা পার্ট হয় এসি কস থিটা, একটা হয় এসি সাইন থিটা। তাহলে কস থিটা তো 0, তাহলে সাইন থিটা কি হবে, এসি সাইন 90, আর সাইন 90 মান কি 1। তাহলে সবসময় ভিতরের দিকে মানে সাইনের পার্টটারই ভ্যালু থাকবে, কসের পার্টটার কোনো ভ্যালু থাকবে না। আর তুমি দেখো খুব ভালো করে তুমি বলতে পারো, ধরো আমরা ভি ইজুকাল টু কি জানি, ভি ইজুকাল টু ইউ প্লাস এটি জানি তো, ভি ইজুকাল টু ইউ প্লাস এটি। এবার ভি এটা কি, এটা তো একটা লিনিয়ার ভেলোসিটি। যদি ভেলোসিটির দিকে অ্যাক্সিলারেশনটা থাকতো তাহলে কি করতো, ভেলোসিটির মানটাকে তো চেঞ্জ করতো, বৃদ্ধি করতো। বাট আমরা কি পড়েছি, ভেলোসিটির মান চেঞ্জ হয় না, ভেলোসিটির ডিরেকশনটা চেঞ্জ হয়। ভেলোসিটির মানটা চেঞ্জ হয় না, অনলি এর ডিরেকশনটা চেঞ্জ হয়। কারণ যদি মান চেঞ্জ হতো তাহলে এটা সার্কুলারটা থাকতো না, এটা একটা অন্য এরকম মোশন হয়ে যেত। তাই জন্য এটা এই ভেলোসিটির দিকই 0 হয়, দ্যাটস ওয়াই ভি ইজ ইকুয়াল টু ইউ পড়ে থাকে। তার মানে বেগটা কনস্ট্যান্ট সেম পড়ে থাকে, তাই জন্য এর দিকটা অলওয়েজ ভিতরের দিকে হয়, আর অ্যালং দ্য রেডিয়াস টুয়ার্ডস দ্য সেন্টার। ক্লিয়ার? এই হচ্ছে আমার সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। আমি দুটো মেথডে করা শেখাবো, তাহলে একটা তো এইটা করো, এটা এক্সামে আসলে এরকমই করবে। দ্বিতীয় নাম্বার মেথড হচ্ছে, দেখো আমরা জানি কি ভি ইজ ইকুয়ালস টু আর ওমেগা। এবার ভিটা কি, ভেলোসিটি। এবার ভেলোসিটির চেঞ্জ হয়, একটা মানে চেঞ্জ হয়, একটা দিকে চেঞ্জ হয়। এবার আরটা তো এখানে কনস্ট্যান্ট, আর সব অলওয়েজ কনস্ট্যান্ট, কারণ ব্যাসার্ধ চেঞ্জ হবে না। বাট আর এরও কিন্তু ডিরেকশন চেঞ্জ হচ্ছে, আর এখন এখানে আছে, তখন এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, আর এরও কিন্তু ডিরেকশন চেঞ্জ হচ্ছে। আর অ্যাঙ্গুলার ভেলোসিটি এ অলওয়েজ কনস্ট্যান্ট, এর কিচ্ছু চেঞ্জ হয় না। ক্লিয়ার? এবার আমি কি 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 করব, দুদিকে জাস্ট ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু টি। তার মানে দুদিকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে ডেরিভেটিভ করলে কি হয়, ডিভি বাই ডিটি, ক্লিয়ার, ইজ ইকুয়ালস টু ডি ডিটি বাই আর ওমেগা হয়। দেখো ডিভি বাই ডিটি ইজ ইকুয়ালস টু, ওমেগা তো কনস্ট্যান্ট, তাহলে ওমেগা ওমেগার জায়গায় থাকে, ডি আর বাই ডিটি। ক্লিয়ার? এবার দেখো এইখানে কি, এটা কি এসছে, এটা হচ্ছে ভেলোসিটির চেঞ্জ, আর এটা কি এসছে, এটা হচ্ছে রেডিয়াসের চেঞ্জ। তুমি ভালো করে ভেবে দেখো, আমি বলেছিলাম ভেলোসিটির চেঞ্জটা দু রকমের হয়, একটা হয় হচ্ছে মানের দিক থেকে, আর একটা হয় হচ্ছে ডিরেকশনের দিক থেকে। আর আমি প্রথমেই বলেছিলাম যে মানের দিক থেকে এর কোনো চেঞ্জ হয় না, তাহলে মানের দিক থেকে চেঞ্জটা 0, বাট এর ডিরেকশনের দিক থেকে চেঞ্জ হয়। আর যখনই ডিরেকশনের দিক থেকে চেঞ্জ হয় তখনই আসে কে, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। তাহলে এইটা হচ্ছে ডিরেকশনের দিক থেকে চেঞ্জ, আর এই চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম ইজ কল্ড সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। তাহলে এইটা হচ্ছে আমার এসি। ক্লিয়ার? এসি। আর ডি আর বাই ডি ওমেগা, ডি আর বাই ডি ওমেগা তার মানে কি, ব্যাসার্ধেরও দিকের পরিবর্তন হচ্ছে। আর এই দিকের পরিবর্তন হয়, এটা কি হয়, এটা হচ্ছে নাথিং বাট ভি, ভি ইন্টু, আর এখানে একটা তো ওমেগা ছিল, কারণ আমরা বেগ মানে কি জানি, ডি এস বাই ডিটি। এখানে এই ডি আরটাই হচ্ছে ডিএস এর কাজ করছে, তাহলে এই ডি আর বাই ডিটি এইটা হচ্ছে আমার ভি, আর এটা হচ্ছে আমার এসি। ক্লিয়ার? তাহলে এসি ইজ ইকুয়াল টু ভি ইন্টু ওমেগা। আবার আমরা কি জানি, ভি ইজ ইকুয়ালস টু কি হয়, আর ওমেগা হয়। তাহলে এসি ইজ ইকুয়াল টু ভি এর জায়গায় আর দেবো, তাহলে আর ইন্টু ওমেগা স্কোয়ার। এই আমার চলে আসলো হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, এসি ইজ ইকুয়ালস টু আর ওমেগা স্কোয়ার। আবার দেখো এখান থেকে ওমেগা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ভি বাই আর। তাহলে আমি যদি ওমেগা স্কোয়ার জায়গায় লিখি কি হবে, ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, আর তাহলে একটা উপরে আর আছে, তাহলে কি হবে, ভি স্কোয়ার বাই আর। তাহলে এসি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তো আগেরটাতে আমরা এনেছিলাম, এটাতেও আমরা আনলাম। এটা একটা ইজিয়ার প্রসেস, বাট এটা এক্সামে না করাটাই ভালো। এই ছিল আজকে আমাদের সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন এবং সেন্ট্রিপিটাল ফোর্স। তো আমরা নেক্সট ক্লাসে দেখবো হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স।
অভি, এটা অভিকেন্দ্র বল, ওটা অপকেন্দ্র বল। তো এটা ভিতরে আসে, ওটা বাইরে যায়। তো সেটা কি হয়। আর এছাড়াও এই সার্কুলার মোশনে আরও একটা পার্ট হবে, তো সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে দিও অনেক অনেক। আর চ্যানেলে যদি নতুন হও তো অবশ্যই বেল আইকনটা প্রেস করো, টিংটংটা করে দিও। আর সাবস্ক্রিপশনটা তো করে দেবেই, কারণ এরকম ক্লাস আমি আছি তো তোমাদের জন্য। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সাবধানে থেকো, বাড়িতে থেকো। গুড নাইট।